স্বাগত নিউজরুম সংলাপের সঙ্গে আছি আমি ফখরুল ইসলাম। খবর ও খবরের বিশ্লেষণ নিয়ে অনুষ্ঠানে আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত হয়েছেন অতিথিরা। আমরা শুরুতেই তাদেরকে পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন কানাডা থেকে যুক্ত হয়েছেন শওকত আলী সাগর, সম্পাদক নতুন দেশ, এবং লন্ডন থেকে সৈয়দ নাহাস পাশা, সম্পাদক সাপ্তাহিক জনমত যুক্তরাজ্য, এবং আমাদের সঙ্গে ফ্রান্স থেকে যুক্ত হয়েছেন ডাক্তার উত্তম বড়ুয়া, সহযোগী অধ্যাপক ভিসা হাসপাতাল, প্যারিস, ফ্রান্স। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। এবং যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন লাভলু আনসারি, সিনিয়র সাংবাদিক। আমরা আলোচনা শুরু করব, তবে দর্শক আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনা। আমরা আলোচনা শুরু করার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকা আমার হাতে রয়েছে, সেগুলোর শিরোনাম শুরুতে জানাতে চাই। আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে বিধিনিষেধের লকডাউন শুরু, ব্যাংক চলবে যেভাবে, গণমাধ্যম আওতামুক্ত। নজরদারিতে ফেসবুক, ইউটিউব, জাতির পিতা প্রধানমন্ত্রীর পরিবার, দেশ সরকার বিরোধী প্রচারণায় কঠোর ব্যবস্থা, নারী শিশু হয়রানিতে জিরো টলারেন্স। মানুষের উন্নয়নই হলো সরকারের দর্শন, সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেস্টিনির মতো এলএলএম ব্যবসা করতে পারবে না ইভেলি দারাস, কোনো বাণিজ্যিক স্থাপনা থাকবে না হাতির ঝিলে, হাইকোর্টের রায়। লকডাউন, হাইকোর্টে 3 বেঞ্চ, নিম্ন আদালতে শুধু ম্যাজিস্ট্রেট কোর্ট। জাতীয় সংসদে বাজেট পাস, স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে হইচই। ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। আমরা কালের কণ্ঠ দেখে আসতে চাই। কালের কণ্ঠ শিরোনাম করেছে, কারণ আজ ভোর থেকেই সারা দেশে সর্বাত্মক লকডাউন নিয়ে প্রধান শিরোনাম। আটঘাট বেঁধেছে সরকার, অপ্রয়োজনে বের হলেই গ্রেফতার। রেকর্ড 8,822 শনাক্ত, মৃত্যু 115 জনের। লক্ষ্য স্থানীয় সরকার শক্তিশালী করা, মুজিব বর্ষ উপলক্ষে 4 থেকে 5 নভেম্বর শান্তি সম্মেলন। কঠোর লকডাউন নিয়ে 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত বিভিন্ন শর্তযুক্ত খোলা থাকবে ব্যাংক লেনদেন, সকাল 10টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত। এবং আরও কিছু যেগুলো বন্ধ থাকবে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি অফিস, সড়ক, রেল ও নৌপথ গণপরিবহন সহ অভ্যন্তরীণ বিমান। শপিং মল, মার্কেট, দোকান এগুলো বন্ধ থাকবে। পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র সেগুলো বন্ধ থাকবে। আন্তর্জাতিক ফ্লাইট, জরুরি ভিসার জন্য বিশেষ বিদেশি দূতাবাস এগুলো খোলা থাকবে। আমরা আলোচনা করব এসব বিষয়গুলো নিয়ে। আমাদের হাতে আরেকটি পত্রিকা রয়েছে, ডেইলি সান। প্রধান শিরোনাম কি করেছে একটু দেখে আসতে চাই। কান্ট্রি গোজ into complete lockdown. Daily corona cases hit new record, 115 more die. মোটামুটি ডিউ মার্কস সেন্টারি টুডে। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। আমরা আলোচনায় ফিরতে চাই। জনাব শওকত আলী সাগর, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা বেশ কয়েকটি শিরোনাম আমরা লক্ষ্য করলাম। প্রথমত দেখলাম যে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মদিন 1 জুলাই 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রতিষ্ঠা হয়, এটি একটি বিষয়। এবং আজ 1 জুলাই এই দিনে আসলে 2016 সালে হলি আর্টিজানে জঙ্গি হামলা হয়, নৃশংস একটি হামলা হয়, যেখানে আসলে 20 জন প্রাণ হারান। এগুলো নিয়ে একটু সংক্ষিপ্ত আপনার বিশ্লেষণ জানতে চাই আসলে, কারণ এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতার মধ্য দিয়ে, তারা সফল একটি তৎপরতার মধ্য দিয়ে জঙ্গিদের আসলে নির্মূল করতে সক্ষম হয়েছেন এবং দমন করতে সক্ষম হয়েছেন। আপনি যদি সংক্ষেপে আলোচনা বিশ্লেষণ করেন। আমরা যদি জঙ্গিবাদের কথা বলি, এটা দিয়ে শুরু করি যে জঙ্গিবাদ মানে কিন্তু বিষয়টি এরকম না যে আমরা একটি বিশেষ গ্রুপকে, একটি সংঘবদ্ধ গ্রুপ কিংবা কিছু মানুষকে আমরা আলাদা করে ফেললাম, তাদেরকে বন্দী করে ফেললাম। বিষয়টা কিন্তু ঠিক এই জায়গায় ভাবলে ঠিক হবে না। জঙ্গিবাদ হচ্ছে একটি তত্ত্ব এবং সেটিকে ঘিরে একটি অনেক ব্যাপক মানুষ কাজ করতে থাকে। ফলে হলি আর্টিজানে যে দুঃখজনক ঘটনাটি ঘটেছিল, আমরা সেই সময় কিন্তু জেনেছিলাম যে তার সঙ্গে দেশে বিদেশে, এমনকি আমি যে শহরটিতে থাকি কানাডা থেকে গিয়ে সেখানে ওই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিল এমন খবরও কিন্তু গোয়েন্দারা আমাদের বাংলাদেশের পত্রপত্রিকায় এসেছিল। ফলে সেটি খুবই সাফল্যের সঙ্গে সেই সময়ে সেটিকে দমন করা গেছে, সেটি একটি বিষয়। কিন্তু তার সঙ্গে যে সামগ্রিকভাবে বাংলাদেশের পারিপার্শ্বিক পরিস্থিতিতে, রাজনীতিতে এবং সামাজিক বাস্তবতায় জঙ্গিবাদ যে থিওরি, যে আদর্শ, সেই জায়গাটার দিকে একটু মনোযোগ দেওয়ার ব্যাপার আছে এবং সেই জায়গাগুলোকে কন্ট্রোল করতে পারার কিংবা নির্মূল করতে পারার একটি ব্যাপার আছে, সেদিকে অবশ্যই মনোযোগ দেওয়া দরকার। এবং সেটি যে কেবলমাত্র রাজনৈতিক পরিচয় বা কোনো সংগঠনের পরিচয় থাকে তা কিন্তু না, ব্যক্তি মানুষের মধ্যেও উগ্র চর্চা সেটি
নট নেসেসারিলি যে কেবল ধর্মের নামে হয়, জাতীয়তাবাদের নামে হয়, সামাজিক নামে হয়। আমি যদি কানাডার কথা বলি, কানাডাতেও কিন্তু এখন আমরা বিশেষ করে দক্ষিণ আমেরিকাতে হোয়াইট সুপ্রিমেসিস্টদেরকে কিন্তু ঠিক একই রকম জঙ্গি হিসাবে চিহ্নিত করা হচ্ছে, উগ্রবাদী হিসাবে চিহ্নিত করা হচ্ছে। এবং সেখানে ধর্মভিত্তিক উগ্রবাদী যেমন আছে, সমাজ ভিত্তিক উগ্রবাদী আছে, জাতীয়তা ভিত্তিক উগ্রবাদী আছে। ফলে আমরা যখন জঙ্গির বিষয়টিকে বলবো, জঙ্গির বিষয়টিকে একটু সামগ্রিক দৃষ্টিতে দেখে আমার মনে হয় সেদিকেও একটু মনোযোগ দেওয়ার বিষয় আছে, যে সেই বিষয়গুলো গোপনে সংগোপনে কোথাও সেই তৎপরতাগুলি চলছে কিনা। এই হচ্ছে আমার জঙ্গিবাদ নিয়ে কথা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এক সময় সেটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলে, আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম না, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছি। কিন্তু একটা সময় তো ছিল অবশ্যই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানে একটু মানে অহংকার করার মতো একটা বিষয়, আলাদা সম্মান দেখানোর মতো বিষয়। আমরা যারা বাইরে পড়েছি আমরাও নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, শিক্ষকদেরকে আলাদাভাবে সম্মান আমরা দেখিয়েছি। কিন্তু আজকে যখন বিশ্ববিদ্যালয়ের আমরা প্রতিষ্ঠা বার্ষিকী জন্মদিন উদযাপন করি, তখন কিন্তু কেবলমাত্র বিশ্ববিদ্যালয়কে ধরে আলোচনা করলে সেটি একটু একপেশে হয়ে যায়। আমাদেরকে তখন সামগ্রিকভাবে দেশের প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয় বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ব্যবস্থা, শিক্ষকদের অবস্থা সবকিছু নিয়ে একটু মূল্যায়ন করার ব্যাপার থাকে। একটা প্রতিষ্ঠানের জন্মদিন যখন আমরা পালন করব, আমরা অবশ্যই সেই প্রতিষ্ঠানটির কন্ট্রিবিউশন কি, তার সামাজিক মর্যাদা এখন কোন জায়গায় আছে, তাকে নিয়ে কি মানুষ এখন অহংকার করে নাকি তাকে নিয়ে মানুষ ট্রল করে, এই জিনিসগুলো একটু ভাববার জায়গায় আমরা কিন্তু এসেছি। ফলে আমরা মনে করব যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভালোবাসেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং পেছনের শিক্ষার্থীরা, শিক্ষকরা সবাই মিলে সামগ্রিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বিস্তার, সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মদিনে একটি মূল্যায়ন এবং বিশ্লেষণ করার চেষ্টা করবেন। জি, আপনার কাছে আসবো। আমরা একটু সৈয়দ নাহাস পাশা আপনার কাছে একটু আসতে চাই। আজ ভোর 6টা থেকে সারা দেশে কঠোর লকডাউনের আওতায় আসছে সারা দেশ, এবং এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশে যারা নিম্ন আয়ের মানুষ তারা অনেকেই রাজধানী ছেড়েছেন, যাদের মধ্যে আসলে কোনো স্বাস্থ্যবিধির বালাই নেই। সারা দেশে এরই মধ্যে 52টি জেলাকে অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে, যেটি গত এক সপ্তাহে আসলে এর আগে, এক সপ্তাহ আগে যেখানে 40টি জেলা ছিল এখন 52টি জেলা হয়ে গেছে। আসলে প্রতিদিনই আসলে সংখ্যা বাড়ছে এবং মৃত্যুর রেকর্ড, সংক্রমণের রেকর্ড আসলে বাড়ছে। মহামারীর একটি বড় রকমের ঝুঁকিতে রয়েছে এখন বাংলাদেশ। আপনি যুক্তরাজ্যে রয়েছেন, সেখানেও আসলে একটি ঝুঁকি তারা অতিক্রম করে এসেছে। সেই প্রেক্ষাপটে আসলে আপনি যদি বিশ্লেষণ করেন যে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে, আপনি নিশ্চয়ই বাংলাদেশের খবরাখবর রাখেন, আপনি কি বলবেন? আসলে বাংলাদেশের যে খবরাখবর আমরা পাচ্ছি এটা ভয়াবহ। আর বিশেষ করে গত 2-3 দিন আমরা পত্রিকা বা টেলিভিশনে যা দেখলাম, মানুষ গ্রামে ফিরে যাওয়ার বা দেশের বাড়িতে ফিরে যাওয়ার যে প্রচেষ্টা চালাচ্ছে এবং যেভাবে ভিড়, আসলে করোনা ভাইরাসের সংক্রমণটাই তো হয় মানুষের সাথে মানুষের সংস্পর্শ আসলে, অথবা মানুষের সাথে মানুষের যেখানে ভিড় বেশি থাকে। এই কারণে আমি যেটা মনে করতেছি যে যেভাবে মানুষ গ্রামের বাড়িতে বা দেশের বাড়িতে ফিরে যাচ্ছে তাদের, এটা এর 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 প্রভাবটা হয়তো আরো কয়েকদিন পরে বোঝা যাবে, যে সংক্রমণ আরো যে বেড়েছে এটা হয়তো বোঝা যাবে। আমরা ইউকেতে যেটা দেখি, ইউকে আমরা তো মানে বাংলাদেশ সেদিক দিয়ে বলবো যে অনেক ভালোই পর্যন্ত ম্যানেজ করে এসেছে, কিন্তু এই যে ডেল্টা যেটা বা ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেটাকে বলা হলো বা বলা হয়েছে প্রথম দিকে, আমরা ভারতের কথাই যদি ধরি, যেভাবে দেখেছি আমরা মানুষ মারা গেছে, এইখানেও কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্ট আমাদের সরকারের একটা কঠোর সমালোচনা হচ্ছিল যে দেরিতে ইন্ডিয়ানদের এখানে মানে ভারতীয়দের এইখানে আসার ফ্লাইট টাইট একটু দেরিতে বন্ধ করা হয়েছে, যদিও বাংলাদেশের সাথে আগেই 2 সপ্তাহ আগেই বন্ধ করা হয়েছিল। এই কারণেই হয়তো আমাদের আজকের যে খবর 26,000 মানুষ সংক্রমণ হয়েছে, মানে দ্রুত বাড়তেছে, যেটা জানুয়ারির আমি নিজেও কোভিড আক্রান্ত ছিলাম, জানুয়ারিতে প্রচন্ড বেড়েছিল, এখন দ্রুত বাড়তেছে। কিন্তু সবচেয়ে ভালো খবর যেটা হলো যে আমাদের এখানে ভ্যাকসিনেশনটা খুবই মানে দ্রুত দেওয়া হয়েছে, এবং আশা করা যাচ্ছে যে এই মাসের মধ্যে, মানে জুলাই মাসের মধ্যেই ভ্যাকসিনেশনটা হয়ে যাবে। তো ভ্যাকসিনের যে প্রভাবটা হলো যে ভ্যাকসিনে আপনি মানে মানুষ মারা যাবে কম, আক্রান্ত হতে পারে কিন্তু মারা যাবে কম, যেটা দেখা গেছে যে
26,000 সংক্রমণ হয়েছে গতকালকে, এর মধ্যে মাত্র 14 জন মারা গেছে। এই এই একই ফিগার যদি জানুয়ারিতে হতো তাহলে অনেক মানুষ, জানুয়ারিতে দিনে 2,000 পর্যন্ত মানুষ মারা গেছে। সেদিক দিয়ে আমাদের টোটাল ডেথ 1,28,000 মানুষ মারা গেছে যুক্তরাজ্যে এই করোনা ভাইরাসে। তো বাংলাদেশে যেটা আমাদের করতে হবে, আমরা জানি যে আমরা যারা এদেশে আছি, এদেশের পরিস্থিতি আর বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন, ইভেন অর্থনৈতিক পরিস্থিতিও ভিন্ন। আমরা গত প্রায় লকডাউন অন এন্ড অফ গত বছরের মার্চ থেকে নিয়ে এখন পর্যন্ত, কিন্তু সরকার এখন পর্যন্ত যারা ঘরে বসে কাজ করতেছে অথবা যাদের কাজ কোম্পানিগুলোতে বেতন দিয়ে যাচ্ছে, সরকার 80% বেতন দিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটটা ভিন্ন। যারা গরিব লোক তারা কি করবে, তারা কিভাবে খেয়ে দিয়ে বাঁচবে বা না। কিন্তু কেউ কেউ আমরা দেখেছি যে আগের লকডাউনের সময় কেউ বলেছেন যে আমরা না খেয়ে মারা যাব করোনা ভাইরাসের ইয়ের থেকে আগে। কিন্তু এইবারকার যে করোনা ভাইরাসের যে ভেরিয়েন্টটা, এটা কিন্তু আসলে খুবই খারাপ এবং খুবই দ্রুত সংক্রমণ হয়। আমার মনে হয় যে লকডাউন তো দেয়া হয়েছে, যে কড়া লকডাউন, কিন্তু এই কড়া লকডাউনটা কতটুকু পালিত হয় সেটার উপরে নির্ভর করবে। কিন্তু আমি যেটা দেখলাম যে মাত্র 1 সপ্তাহের বা এই সংক্ষিপ্ত সময়ের জন্য দেওয়া হয়েছে। আমি জানি যে দীর্ঘকাল হয়তো রাখা যাবে না বিভিন্ন কারণে, কিন্তু আসলে এর প্রভাবটা মানে এর ফলাফলটা পাওয়া যায় যে যদি আরেকটু দীর্ঘ কোনো না কোনো ভাবে মানুষের মধ্যে যদি সচেতনতা না আসে, তাইলে কোনোভাবেই এটা এই ভাইরাসে ট্যাকল করা আমি মনে করি যে খুবই খুবই মানে অসম্ভব একটা কাজ হবে। মানুষের মধ্যে এই সচেতনতাটা আসতে হবে। জি, ধন্যবাদ। আপনার কাছে আসবো, আপনি থাকুন আমাদের সঙ্গে। সচেতনতার জায়গাটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সচেতন না হলে আসলে মানুষের স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা, একই সঙ্গে টিকা আসলে খুবই গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করছে আসলে করোনা মোকাবিলা। আমরা একটু আমাদের সঙ্গে ফ্রান্স থেকে যুক্ত হয়েছেন ডাক্তার উত্তম বড়ুয়া। আপনি একজন জনস্বাস্থ্যবিদ হিসেবে আপনার কাছে আসলে টিকা প্রসঙ্গ নিয়ে একটু জানতে চাই। করোনা মোকাবিলার টিকাই যেখানে অন্যতম নিয়ামক, বিশ্বের বিভিন্ন দেশগুলো যারা আসলে টিকার শতভাগ প্রয়োগের মাধ্যমে তারা অনেকটাই কমিয়ে এনেছে, সেখানে বাংলাদেশ এখন আসলে টিকার প্রতি খুব নজর দিয়েছে। প্রধানমন্ত্রী গতকাল সংসদে বলেছেন যে জুলাইয়ের মধ্যেই টিকা আসা শুরু হবে। একই সঙ্গে মডার্নার টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। আজকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্র, চীন থেকে দ্রুত টিকা আসছে। টিকা ব্যবস্থা আসলে সফলতার উপায়টি কি আসলে এই মুহূর্তে, আপনার মন্তব্য জানতে চাই। করোনা ভাইরাসটা অনেকটা একটু যদি জোরে বলেন। জি হ্যাঁ, ফ্রান্সে মোটামুটি করোনা ভাইরাসের প্রতিরোধ বেশ গড়ে উঠেছে মোটামুটি ভ্যাকসিনেশনের মাধ্যমেই, এবং পাবলিক কনসাসনেস যেটা আপনি বলেছেন সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু। আর একটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয়, ফ্রান্সে 3 বার লকডাউন, পার্শিয়াল লকডাউন যেটা করা হয়েছে সেটা খুবই কাজ করেছে, এবং কিছু কিছু ক্ষেত্রে লোকাল লকডাউন, বিশেষ করে আপনার প্রত্যেক লোকাল এরিয়াতে যেখানে আপনার বিভিন্ন ভেরিয়েন্টস গুলো দেখা দিচ্ছিল। আর টিকার কথা, টিকা, হ্যাঁ, ফ্রান্সের টিকার ব্যবস্থা বেশ ভালোভাবেই চলছে। আর টিকা আপনার 3 ধরনের টিকাই আমরা এখানে ইউজ করছি আর কি। 3 ধরনের, মানে একটা যেটা হচ্ছে গিয়ে ফাইজারের যেটা, আরেকটা হচ্ছে আপনার ওই যে অ্যাস্ট্রাজেনিকা বিশেষ করে ইংল্যান্ডের, আরেকটা হচ্ছে জনসন এন্ড জনসন। কাজেই এই 3টার ক্ষেত্রে আমার মনে হয় বেশ ভালোই কাজ করছে, যেটার এখন পজিটিভ রেজাল্ট সরকার বলছে যে হ্যাঁ আমাদের মোটামুটি পজিটিভ রেজাল্ট দিচ্ছে, আমরা তাই দেখছি। আর আমি দেখতেছি আমার হাসপাতালে, বিশেষ করে আমার হাসপাতালে একটু বলে রাখি যে ফ্রান্সে যে হাসপাতালটা, মানে প্রথম আমার হাসপাতালে কিন্তু প্রথম হসপিটাল ভিসা হাসপাতালে কিন্তু প্রথম আইডেন্টিফাই করে। হ্যাঁ, সেইখানে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের মোটামুটি রেডিয়েশন, যেখানে তখন সবসময় বন্ধ, মানে বিভিন্ন সিট পাওয়া যেত না মানুষ, এখন বেশ আমাদের
রিনোভেশনের বেশ জায়গা আছে, আমরা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আমাদের প্রচুর জায়গা রয়েছে। সেই থেকে আমি মনে করি পার্সোনালি যে আমরা একমত যে মোটামুটি ভালোই প্রোটেকশন নিতে পেরেছে আর কি। বিশেষ করে আমাদের হসপিটালে বেশ ভালোই হচ্ছে। তার মানে হচ্ছে প্যারিসের এফেক্টেড হাসপাতালে সবচেয়ে বেশ ভালোভাবে এফেক্টেড হয়েছে, এটা সবাই মোটামুটি খুশি। এবং টিকা আমার মনে হয় এটা খুব এসেনশিয়াল। এবং এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমি ঠিক, বিশেষ করে আপনারা হয়তো বেশি বলতে পারবেন, কিন্তু আমি ফ্রান্সের কিভাবে নিচ্ছে সেটাই আমি বেশি করে বলতে পারি আর কি। জি, আপনার কাছে আসবো, এই প্রসঙ্গ নিয়ে আবারও হয়তো আপনার কাছে শুনবো। আমরা একটু শওকত আলী সাগর আপনার কাছে আসতে চাই, যে বিষয়টি সৈয়দ নাহাস পাশা বলছিলেন যে যুক্তরাজ্যে টিকা প্রয়োগের ফলে যেখানে 26,000 আক্রান্ত সেখানে 14 জন মারা যাচ্ছে। বাংলাদেশে আমরা 8,500 আক্রান্ত, সেখানে আজকে দেখছি 115 জন মৃত্যুবরণ করেছেন। আসলে টিকাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বিভিন্ন দেশের যে প্রেক্ষাপট বিবেচনা যদি আমরা করি। এবং আরও একটি উদ্বেগের জায়গা আছে, লকডাউনের পাশাপাশি বাংলাদেশের যে বিপুল পরিমাণ নিম্ন আয়ের মানুষ, নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ, তাদের আসলে জীবিকার একটি ব্যাপার রয়েছে, যেটি আসলে একটি উদ্বেগেরও বিষয়। সবকিছু মিলে আপনারা যদি মন্তব্য করেন বা বিশ্লেষণ করেন। প্রথমত আমি প্রশ্ন করতে চাই যে যখন কোভিড মহামারীর মতো যেই মহামারীটি সারা বিশ্বকে একরকম অস্থির করে রেখেছে, সেটি মোকাবেলা করার ক্ষেত্রে আমরা প্রথম প্রায়োরিটি কোন দিকে দেব? আমরা কি এই মহামারী থেকে বের হয়ে আসার বিষয়টিকে মাথায় রাখবো, নাকি আমরা আগে মানুষ এই যে একটি বাংলাদেশে যেটি খুব প্রকট ভাবে, এটা অন্যান্য দেশে হয়েছে, কিন্তু বাংলাদেশে সমস্যাটা হয়েছে কি, যে যখনই মহামারীর বা যে কোনো পদক্ষেপের প্রসঙ্গটি আসে, তখন অসুস্থতা, চিকিৎসা, বাকি স্বাস্থ্য সমস্যা, বাকি সবকিছুর চাইতেও প্রকট হয়ে ওঠে এই বিতর্কটি যে জীবন এবং জীবিকার এই বিতর্কে যারা মনে করেন যে ইচ্ছাকৃত ভাবেও মনে করে যে না ঠিক আছে আমি শুনবো না বা আমি এই সিদ্ধান্তগুলোকে পাশ কাটিয়ে যাব, তারাও এক ধরনের একটা আশকারা পেয়ে যায়, ওকে ফাইন, এটা নিয়ে বিতর্ক হচ্ছে। সো এই জায়গাটা বাংলাদেশকে খুব ক্ষতি করেছে। সেই জিনিসটি অবশ্যই দরকার আমাদেরকে, সেই জিনিসে বিশ্বের সব দেশই ভেবেছে, বাংলাদেশকেও সেই জীবন এবং জীবিকা দুটিকে ভাবতে হবে। কিন্তু সেটিকে প্রকট করে তুললে যে মহামারীর যেই ক্ষতির দিকটা, সেই দিকটা আর মানুষের কাছে সামনে গুরুত্বপূর্ণ থাকে না। এবং মানুষ দেখেন, স্বাভাবিকভাবেই মানুষ নিয়ম ভাঙতে পছন্দ করে। আমি কানাডার কথা যদি বলি, যে কানাডা গত 1.5 বছর ধরে নানাভাবে চেষ্টা করেছে, সরকার আর্থিক সহযোগিতা দিয়ে, টাকা পয়সা দিয়ে, নানাভাবে মানুষকে, যাতে মানুষের কোনো কষ্ট না হয়। তারপরেও কিন্তু এই গত সপ্তাহে যে সর্বশেষ একটি জরিপ বেরিয়েছে, সেই জরিপে দেখা গেছে যে টোটাল কানাডায় 30% পিপল কোনো না কোনো ভাবে তারা লকডাউনের কিংবা স্বাস্থ্যবিধির নিয়ম তারা ভঙ্গ করেছে কোনো না কোনো ভাবে। এত কিছু সুযোগ সুবিধা দেওয়ার পরেও, এবং কাউকে যখন প্রশ্ন করা হয়েছে যে তুমি এই নিয়মটি কেন ভঙ্গ করেছো, তাকে কোনো যৌক্তিক কারণ ছিল, অনেকে এরকম উত্তর কিন্তু এসেছে, না মানে করলাম আর কি, মানে সে নিজেও জানে না যে সে কেন নিয়মটি ভঙ্গ করলো। এটি কিন্তু একটা হিউম্যান সাইকোলজি, এটা একটা মানুষের স্বাভাবিক প্রবণতা, যে আমি সরকার বা রাষ্ট্র যখন একটি নিয়ম করে দেয় সেটিকে আমি ভাঙবো। তো এখন আমি যদি সেই প্রসঙ্গটি সামনে এনে দিই, জীবন জীবিকার এবং একটি তর্ক করার, আলোচনা করার প্রসঙ্গটা দিই, তখন এই যে 30% মানুষ যারা মনে করে আচ্ছা ঠিক আছে একবার ভাঙলাম, সেই 30%-এর জায়গায় কিন্তু সেটা 60% হয়ে যায়, 50% হয়ে যায়। এবং 50% মানুষ যদি মনে করে আমি নিয়মটি ভাঙবো, তখন আর কোনো নিয়ম করা যায় না, সেটি কঠিন হয়ে যায়। বাংলাদেশের ক্ষেত্রে আমার নিজের কাছে মনে হয়েছে, অনেকে তার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন, আমার কাছে মনে হয়েছে যে এটি একটি বড় রকম ভাবে বাংলাদেশে এটা কাজ করেছে। এখন দেখেন, আমরা সবসময় বলি যে মানুষকে সচেতন করা যায়নি। আমরা এই কথাটি বলি যে যখনই লকডাউনের প্রসঙ্গ আসে, মানুষ সব গ্রামে ছুটতে শুরু করে। কেন মানুষ গ্রামে ছুটতে শুরু করে? আমরা কি সেই জিনিসটি ভেবেছি? কিংবা লকডাউন দিব বা কোনো একটা ব্যবস্থা নেওয়ার আগে আমরা কি মানুষকে ঠিকভাবে বলার চেষ্টা করেছি যে দেখো আমরা এই কারণে লকডাউনটা দিচ্ছি, তুমি যদি বাড়িতেই যাও, তুমি যদি গ্রামে যেতে চাও, তুমি যদি বেড়াতেই যেতে চাও, তাহলে কিন্তু আমার যে উদ্দেশ্য, আমার যে কারণে আমার এই পদক্ষেপ, তার সঙ্গে একটা কন্ট্রাডিকশন হচ্ছে, ফলে আমার সেই উদ্দেশ্যটা ব্যাহত হচ্ছে। আমরা কিন্তু সেইভাবে কখনো অ্যাপ্রোচ করি নাই। আমরা কিন্তু কখনো ঠিক সেই অর্থে আমরা বলি মানুষ শুনে না, ওকে ফাইন, মানুষ তো শুনে না। কানাডার উদাহরণ থেকে বললাম যে 30% মানুষ কোনো কারণ ছাড়াই ভায়োলেট করেছে, কিন্তু বাকি 70% মানুষ কিন্তু শুনেছে। এবং সেই 70% মানুষ শুনেছে কেন? কারণ তার কাছে স্পষ্ট বার্তা ছিল যে এটি এই কারণে শুনতে হবে। এখন কি কারণে শুনতে হবে সেই বার্তাটি, এবং সেই বার্তাটি দেখেন
আপনি আপনি যদি প্যারিসের কথা বলেন, ইউকের কথা বলেন বা কানাডার কথা বলেন, সব দেশে আপনি দেখবেন যে রাষ্ট্রের টপ থেকে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে স্থানীয় ইউনিয়ন পরিষদ পর্যন্ত, এবং একটি প্রতিষ্ঠান যদি বলেন আপনার একটি, আমি যদি নিউজ 24 কে উদাহরণ দিই, যে নিউজ 24 এর চিফ এডিটর থেকে শুরু করে নিউজ এডিটর থেকে শুরু, প্রত্যেকে একই টোনে কথা বলছে, প্রত্যেকে বলছে যে এটি হচ্ছে এই সমস্যা, আমাকে এই করতে হবে। আমরা ওইরকম একটা টিউনিং কিন্তু করতে পারি নাই, না সামাজিক পরিবেশে, না রাষ্ট্রীয় পরিবেশে, না ব্যক্তিগত পরিবেশে। এখন ফ্যামিলিতে আমার বাবা যদি বলেন যে না এটা করতে হবে, বড় ছেলে যদি বলেন এটা করতে হবে, তাহলে বাকি ছোটরা কিন্তু মনে করবে ও আচ্ছা এটা তাহলে করতে হবে। এই যে এরকম একটা টিউনিং করা, দেখেন আমি কানাডায় যেহেতু থাকি, আমার নিজের অভিজ্ঞতা থেকে কথাগুলি বলি, যে আমাদের কিন্তু এমনও হয়েছে যে প্রাইম মিনিস্টার ট্রুডো একজন অভিনেতাকে বলছেন, যে অভিনেতার ইনস্টাগ্রামে 50 মিলিয়ন ফলোয়ার, সে কিন্তু তাকে বক্তৃতা দিয়ে বলছে যে দেখো তুমি একটু হেল্প করো, মানুষকে বোঝাও যে এই কারণে ঘরে থাকতে হবে, আমি তো পলিটিশিয়ান, আমি রাষ্ট্র চালাই, আমিও মানুষকে বলছি, বাট হতে পারে তোমার কথা মানুষ বেশি শুনবে। এবং তিনি তখন আবার একইভাবে একটা ভিডিও করে দিয়ে তার ভক্তদেরকে বলছেন দেখো আমি ঘরে বসে গেছি, আমার সব শুটিং ক্যান্সেল করে দিয়েছি, হলিউডে আমার আপাতত কোনো সিনেমা থাকবে না, কিন্তু তোমরা ঘরে থাকো। এতে হয় কি যে তার ভক্তরা ও আচ্ছা ঠিক আছে আমার প্রিয় নায়ক বলছে। এই যে সবাইকে একসাথে করা, এই জিনিসগুলো কিন্তু আমরা করিনি। ফখরুল, আপনার এই অনুষ্ঠানে কিন্তু এর আগে আপনি আমাকে প্রশ্ন করেননি, কিন্তু আমার প্রশ্ন বাইপাস করে আমি কিন্তু সেই আপনার অনুষ্ঠানে আমি এর আগে একবার বলেছিলাম যে সীমান্তে মাত্র যেই অবস্থাটা দেখা দিয়েছে, সীমান্তকে এখন ক্লোজ করা না গেলে, সীমান্তের সেই জনপদগুলোকে মানুষগুলোকে যদি ঘরে বসানো না যায়, এটি ঢাকায় আসবে। এবং আজকে দেখেন, আজকে আমরা ঢাকায় লকডাউনের কথা বলছি, কিন্তু আপনার এই অনুষ্ঠানে কিন্তু আমরা বলছিলাম তখন কেবলমাত্র রাজশাহী, খুলনা, যশোর বা ওই এলাকার কিছু জায়গাগুলোকে লকডাউনের আওতায় নেওয়ার কথা। এখন যারা নীতি নির্ধারক, যারা রাষ্ট্র চালান, যারা সমাজ চালান, তাদের মাথায় যে বিষয়টি আসেনি তা কিন্তু নয়। আমি তো নিউজম্যান, আমি সংবাদ পড়ে পড়ে সেটিকে বিশ্লেষণ করি। উত্তম বড়ুয়া তিনি চিকিৎসক, তিনি ভালো জানেন যে আসলে এখন আসলে 52টি জেলায় ছড়িয়েছে এটি। এখন কিন্তু সেই সময় কিন্তু 52টি জেলা ছিল না। এখন সেই সময় আমরা যদি ওই জেলাগুলোকে কন্ট্রোল করতাম, তাহলে কিন্তু আজকের এই অবস্থা হতো না। আমাদের সবসময় হয় কি যে আমরা প্রথমে যখন একটা জায়গায়, যে জায়গাটায় গুরুত্ব দেওয়া দরকার আমরা গুরুত্ব দেই না, না দিয়ে আমরা বসে থাকি। তারপর যখন পরিস্থিতিটা খুব খারাপ হয়ে যায়, তখন আমরা বলি যে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে আমরা করছি, এবং তখন আমরা আবার একটা বিতর্ক শুরু হয়, এবং সব মিলিয়ে আমরা একটা বলতে শুরু করি যে না, মানুষ কথা শোনে না, এদেশের মানুষ শিক্ষিত না, এদেশের মানুষ সচেতন না। কিন্তু আমার যে দায়িত্বটা ছিল ফখরুল, আমি যখন আমার দায়িত্বটা পালন না করি, এবং তখন আমি চারদিকে খুঁজতে শুরু করি আমি কার উপর দায়িত্ব দিয়ে আমি আমাকে সেফ রাখবো। এই একটি হচ্ছে বড় সমস্যা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের প্রেক্ষিতে। জি, আপনার কাছে আসবো আমরা একটু সৈয়দ নাহাস পাশা আপনার কাছে যেতে চাই, যে মহামারীতে শিক্ষা ব্যবস্থা আসলে সব দেশেই ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাজ্যে আসলে তারা কিভাবে সেটিকে মোকাবেলা করেছে, বা গত প্রায় 2 বছরের কাছাকাছি সময় বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেকটা বন্ধ রয়েছে, শিক্ষা কার্যক্রম, এবং যুক্তরাজ্যে আসলে তারা কতটা চালু রাখতে পেরেছে বা কিভাবে তারা করছে? আমাদের যে মানে শিক্ষা ব্যবস্থা, ধরেন যুক্তরাজ্যে এখন ধরেন এখন তো এই মাসে স্কুল বন্ধ হবে, কিন্তু স্কুল খোলা হয়েছিল যখন নভেম্বরের দিকে, তখন কিন্তু সংক্রমণটা আবার বেড়ে গেছিল। যে বাচ্চারা যখন প্রাইমারি স্কুল এবং সেকেন্ডারি স্কুল খোলা হয়েছিল, তারপরেই কিন্তু আবার গভর্নমেন্ট বাধ্য হয়েছে না শিক্ষা ব্যবস্থা এখানে, যেটা আমরা ধরেন বাংলাদেশ তো বা বাংলাদেশের কনটেক্সটে তুলনা করলে, এইখানে আমরা অনলাইন সব ইউনিভার্সিটি, তারপর স্কুলগুলো অনলাইন হয়েছে, এবং অনলাইনের উপরেই নির্ভর। আমার মেয়ে অনলাইনে পরীক্ষা দিয়েছে, ইউনিভার্সিটির পরীক্ষার রেজাল্ট বের হবে, ছেলেরা অন্যান্য যারা হাই স্কুলে জিসিএসি বলেন আর এ লেভেল বলেন, সবগুলোই কিন্তু মানে অনলাইনে হয়েছে। প্রথম বছর যখন লকডাউনের, গত বছর লকডাউনের সময় যখন জেনারেলি জুলাই আগস্ট মাসে জিসিএসি এবং এর পরীক্ষা, গত বছর কিন্তু পরীক্ষার গভর্নমেন্ট ওই স্কুলের অ্যাসেসমেন্ট অনুযায়ী রেজাল্ট দিয়েছে, একটা মানে যে স্কুলের একটা অ্যাসেসমেন্ট অনুযায়ী ছাত্রদের রেজাল্ট দিয়েছে। এইবার কিন্তু পরীক্ষা অনলাইন এবং এতে বিভিন্ন মাধ্যমে হয়েছে, কিন্তু এইটা নিয়েও বিতর্ক আছে যে একটা জেনারেশন বা এই যে 1 বছর বা 2টা মানে টার্ম গেল শিক্ষা ব্যবস্থার, এই জেনারেশনের মানসিক যে প্রভাব পড়বে এই বাড়িতে থাকা এবং বন্দি অবস্থায় লেখাপড়া করা, এইটা হয়তো লেগেসিটা অনেক লম্বা হবে। আর আমি যেটা বলছিলাম আগে, যে
আমাদের দেখেন সচেতনতার ব্যাপারটা হলো যে আমাদের বলা হচ্ছে যে ইংল্যান্ডে 19শে জুলাই থেকে সবকিছু খুলে দেওয়া হবে, যে আমরা এতদিন পুরোটাই ছিল 19শে জুলাই আমাদের টার্গেট আছে, 21শে জুন ছিল, এটা আরো 1 মাস পিছানো হয়েছে, কিন্তু সংক্রমণ বাড়তেছে, মৃত্যুর হার কমে, এটা এখনো সরকারের টার্গেট আছে 19শে জুলাই থেকে। এখন এই ধরেন আমি আজকেই মাত্র স্কটল্যান্ড থেকে আসলাম, কালকে খেলা দেখতে গিয়েছিলাম যে স্টেডিয়ামে যেটা হলো যে জায়গায় 50,000 লোক, ওই জায়গায় 12,000 লোক দিয়ে, 1/4 লোক দিয়ে স্টেডিয়ামে দর্শক ছিল, এবং প্রত্যেকটা মানুষই যারা গেছে ওইখানে নিয়ম ছিল যে মাস্ক পরে যেতে হবে, মানে প্রত্যেকটা 2টা সিট খালি রেখে বসতে হবে। এই নিয়মগুলো কিন্তু মানুষের সবাই মেনেছে, যারা দর্শক সবাই কিন্তু এই নিয়মগুলো মেনেছে। কালকে ইংল্যান্ড এবং জার্মানির খেলা ছিল, এখানে 50% মানুষ দিয়ে খেলা হয়েছে, কিন্তু মানুষ নিয়মগুলো মেনেছে, যে জানে যে এটা ভয়াবহ, এটা এই সংক্রমণটা না। আমাদেরও যদি মানুষ এইটা না করে, যতই আপনি লকডাউন দেন আর দেন, আপনি মানুষের মধ্যে এই সচেতনতা, এই ভীতিটা যদি থাকে যে না আমি আরেকজনকে টাচ করব না, আরেকজনের পাশে যাব না, আমি মাস্ক পরবো, এই জিনিসগুলা যদি থাকে তখনই কিন্তু এটা করা যাবে। হ্যাঁ, এটার সাথে কিন্তু পেটের সম্পর্ক নাই। আপনি কাজে যারা যাচ্ছে, কাজে গিয়ে আপনি অফিসে যারা কাজ করতেছে, তারা এই জিনিসগুলো মেনে চললে, অফিসে যে আমি ঠিক আছে আমি হাত ধুবো, স্যানিটাইজ করব, এই জিনিসগুলো অফিসেও যদি মেনে চলা হয়, আমাদের তো এই জিনিসগুলো মেনে চলার ইয়েটা কম আছে। মানুষ চললে, মানুষ কাজে গিয়ে কিন্তু না, এখানে কাজ চলতেছে না, এখানেও তো অফিস আদালত চলতেছে, কিন্তু অনেকে বাড়িতে বসে কাজ করতেছে, কিন্তু আবার দোকানপাট তো খোলা, দোকানপাটে নোটিশ দেওয়া আছে, দোকানে কিউতে দাঁড়াইতে হইলে, আপনার লাইনে দাঁড়াইতে হইলে এই ডিস্টেন্স মেনটেন করে ইয়ে করে। আমাদের এটা আমাদের দেশে তো লাইনে দাঁড়ানোর কোনো অভ্যাসই নেই। এই দেশে লাইনে আমি যাব একটা দোকানে ঢুকতে হলে, ওই মানুষ 5 জন ভিতর আছে, এরা না বার হওয়া পর্যন্ত আমি বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। এই যে নিয়মগুলো যদি মেনে চলে মানুষ, তাহলে এটা তো শুধু নিজের জীবন না, অন্যের জীবনও বাঁচানো, নিজের জীবনও বাঁচানো, এটা খুবই ইম্পর্টেন্ট। অসংখ্য ধন্যবাদ, থাকুন আপনি আমাদের সঙ্গে। আমরা আসলে বাংলাদেশে খুবই ঘনবসতিপূর্ণ একটি দেশ, এখানে সচেতনতায় আনা মানুষকে বেশ কষ্টসাধ্য ব্যাপার। আর একটা উত্তম বড় আপনার কাছে আসতে চাই, বাংলাদেশে আসলে 26 কোটি টিকা বাংলাদেশের প্রয়োজন, সেক্ষেত্রে আসলে 1 কোটির কিছু বেশি টিকা এরই মধ্যে মাত্র প্রয়োগ হয়েছে, এবং আরও কিছু টিকা 25 লাখ টিকা আসছে ফাইজারের, আরও মডার্নার টিকার ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে, একই সঙ্গে আরও বেশ কিছু টিকা আসবে। আপনি যদি বলেন আসলে এই 26 কোটি টিকা আসলে কিভাবে বাংলাদেশ প্রয়োগ করতে পারবে বা আনবে বা ব্যবস্থা করবে, সে জায়গায় একদম স্পেসিফিক যদি আপনি একটু বলেন কিভাবে সম্ভব আসলে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গিয়ে আমার মনে হয়, আমি জাস্ট বলছি, টিকা একমাত্র সলিউশন বলে মনে করি আমি, কারণ একটু জোরে যদি বলেন। টিকার কথা বলছি যে টিকাটা এসেনশিয়াল এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এবং আমি এইখানকার বিশেষ করে ফ্রান্সে, যেমন মনে করেন, আমি একটা উদাহরণ দিচ্ছি, যে ফ্রান্সে অনেকে আবার টিকা নিতে চাচ্ছে না, অনেকের নিজস্ব ফিলোসফি ডিফারেন্ট, অনেকের কনসেপশন ডিফারেন্ট, অনেকে বলে যে এটা নতুনভাবে একটা কিছু অ্যান্টিজেন দেওয়া হচ্ছে, এটার জন্য অন্য একটা ক্রিয়া হতে পারে। কিন্তু গভর্নমেন্ট এমনভাবে ওদেরকে এনকারেজ করেছে, এবং গভর্নমেন্ট নিজে, প্রত্যেক মেম্বার অফ দ্য গভর্নমেন্ট প্রত্যেকে নিজের ইচ্ছে দেখাচ্ছে এই যে জিনিসগুলো, কিন্তু এবং চিকিৎসকরা সবাই দেখাচ্ছে যে আমরা টিকা নিচ্ছি। এই যে এনকারেজ করা হলো, এটা এনকারেজের ফলে দেখা যাচ্ছে যে টিকা যারা নিচ্ছে তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে, যারা নিতে চলে আসছে। এখনো পর্যন্ত আমাদের এখানে প্যারিসে আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে ইনফরমেশন আছে তাতে পরে এখন টিকা নেওয়ার লোক নেই আসলে। হ্যাঁ, কিছু লোক এখনো কিছু রিল্যাক্টেন্ট, এরা আসতেছে না। কিন্তু এখন যে এখানকার যেটা পলিসি হচ্ছে, ওদেরকে এনকারেজ করতে হবে। কিন্তু বাংলাদেশের আপনি যে প্রশ্ন করেছেন, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কিন্তু ডিফারেন্ট, এটা একটু খুব ডিফারেন্ট ইন দ্য সেন্স দ্যাট আমাদের এডুকেট মানে টিকার সংকট আছে। এখন সেই ক্ষেত্রে আমার মনে হয় টিকাটা
ওইটা মিট আপ করতেই হবে, টিকাটার প্রয়োজন, কিন্তু অন্যান্য যে কতগুলো আপনার মানে ফ্যাক্টর আছে, যেমন মনে করেন যে কিছু করে এগুলো যেটা বললেন যে বিশেষ করে আপনার কন্টামিনেশন যাতে না হয়, হ্যাঁ, কন্টামিনেশন ট্রান্সপোর্টে বা বাড়িতে বা অফিসে, এই যে কন্টামিনেশন যাতে না হয় এটার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া। এই যে এই জিনিসটা আপনার মানে একটা ব্যারিকেড তৈরি করা, যে বিশেষ করে আপনার হাত ধোয়ার মাধ্যমে, উনি যেটা বলেন সেটা হাত ধোয়ার মাধ্যমে বলেন, বা মাস্ক পরাটা, এটা মাস্ক পরাটা কিন্তু খুব এসেনশিয়াল ইস্যু। কারণ বিভিন্ন আমাদের রিসার্চে দেখা গেছে যে মাস্ক কিন্তু সবাইকে মানে কন্টামিনেশনটা কমানোর জন্য এবং বাঁচানোর জন্য খুবই খুবই এসেনশিয়াল। আরেকটা জিনিস যেটা গভর্নমেন্ট করতে পারে, সেটা আমার মনে হয় যে গভর্নমেন্ট খুব দেরিতে হলেও একটা যে ডিসিশনটা নিয়েছে লকডাউনের ব্যাপারটা, ওইটা খুব এসেনশিয়াল। এবং লকডাউনটা ফ্রান্সে বলেন পৃথিবীর সমস্ত দেশে আমরা দেখতে পাচ্ছি লকডাউনটা একটা খুব গ্রেট ইম্প্যাক্ট আছে, যেটা মানে এটা কন্টামিনেশনটা কমানোর জন্যে, এবং বিশেষ করে আপনার সিভিয়ারনেস, বিশেষ করে আপনার সিরিয়াসনেসটা কমাতে পারে। কারণ কন্টামিনেশন বেশি হলেই কিন্তু ডিফারেন্ট ভেরিয়েন্টস কিন্তু ভেরিয়েন্টস অফ ভাইরাস কিন্তু কমানো যায় না, এটা আমাদের বিভিন্ন রিসার্চে দেখা গেছে। কাজেই আর তাছাড়াও কথা হচ্ছে কি, আপনার ফ্রান্সে যেটা দেখতে পাচ্ছি এখানে শুধু একটা ভেরিয়েন্টস নয়, হ্যাঁ, ফ্রান্সে এখানে বিভিন্ন আলফা তো বেশ ছিল, বিটা ছিল। এখন যেটা সমস্যা ক্রিয়েট করছে সেটা হচ্ছে ডেল্টা ভেরিয়েন্টস, যেটাকে বলা হয় যে ইন্ডিয়ান বা আমাদের ব্রাজিলিয়ান ভেরিয়েন্টস আর কি, যেটা এটা খুব সিরিয়াস, আসলে খুব সিরিয়াস। কাজে এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ওই যে ভেরিয়েন্টস গুলা একটু ডিটারমাইন করার চেষ্টা করা উচিত, এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। এখন কথা হচ্ছে গিয়ে দুইটা ইস্যু ছাড়া আমাদের কোনো বাংলাদেশ আমাদের কোনো কোনো অন্য কোনো পথ নাই, যেহেতু আমাদের টিকার সংকট। একমাত্র কথা হচ্ছে লকডাউন মেনটেন করা এবং পাবলিক কনসাসনেস, বিশেষ করে আপনি কিভাবে কন্টামিনেশনটা কমানো যায়, এই দুটোর উপরেই আমার মনে হয় বিশেষ করে জোর দিতে হবে। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু শওকত আলী সাগর, আপনার শেষ মন্তব্যটুকু একটু জানতে চাই। কারণ আজ ভোর থেকে আগামী 7 দিনের জন্য, আপাতত 7 দিনের জন্য কঠোর লকডাউন, যেখানে রাস্তায় সেনাবাহিনী থাকবে, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে, যারা মানবেন না তাদের জন্য তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হবে, এমন ঘোষণা দিয়ে আসলে লকডাউন শুরু হলো। এবং বাংলাদেশে এখন এমন পরিস্থিতি যেটি আসলে গত 1.5 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি। আপনার শেষ মন্তব্য কি করবেন? শেষ কথাটা দিয়ে বলি যে গত 1.5 বছরের মধ্যে বাংলাদেশে এখন সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি, এই জিনিসটি মানুষকে বোঝাতে হবে। সকল মিডিয়া, সকল শিক্ষিত মানুষ, সকল সচেতন মানুষ একযোগে একটি কথা বলতে হবে যে কেন এই 7 দিন তাদের ঘরে থাকা উচিত। 7 দিন না খেয়ে মানে খাবারের জন্য 7 দিন মানুষ মরবে না, এই বার্তাটা দিয়ে তাদেরকে, তারা যেন ঘরে থাকে, তারা যেন এই নিয়মটি মানে, তারা যেন সরকারের এই সময়কার কথাটি শুনে, সেই বার্তাটি একযোগে ঐক্যবদ্ধভাবে দেওয়া, এটি হচ্ছে দরকার। আর প্রত্যেকটি মানুষের অবশ্যই অবশ্যই যেন মাস্ক পরে, কারণ মাস্ক হচ্ছে টিকা না হওয়া পর্যন্ত বিশেষজ্ঞরা বলেন এটা। এবং সৈয়দ নাহাস পাশা, একই সঙ্গে ডাক্তার উত্তম বড়ুয়া, আপনাদের তিনজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপ আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামীকাল একই সময়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।